স্টুডেন্টস, আজ 707 পাতার বিভাগ ঘ ভৌতবিজ্ঞান শুরু করছে। ওকে, দেখতে দেখো দেখো প্রথমে একটা দেওয়া আছে কি বয়েলের সূত্র ও চার্লসের সূত্র অনুসারে এই সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। কি আছে? বয়েলস ও চার্লসের সূত্রের সমন্বিত সূত্র। এই সূত্রটা কি? 4-1 বয়েলস ও চার্লসের সমন্বয় সূত্র যেটা, সেটা হচ্ছে P1 V1 বাই T1 সমান, এটা সমান চিহ্ন, সমান P2 V2 বাই T2। এটা হচ্ছে চার্লস বয়েলের সমন্বয় সূত্র। এখন সেই চার্লস বয়েলের সমন্বয় সূত্রটা আমরা প্রতিষ্ঠা করব। কি করে? ধরি বয়েলের সূত্রের সময় কি স্থির থাকে? স্থির উষ্ণতায়, উষ্ণতা স্থির থাকে। স্থির উষ্ণতায় পি চাপে, স্থির উষ্ণতায় ও নির্দিষ্ট ভরের, স্থির উষ্ণতায় ও নির্দিষ্ট ভরের বলতে ভরটাও নির্দিষ্ট। দুটো ক্ষেত্রে চার্লসের সূত্রেও ভর নির্দিষ্ট, বয়েলের সূত্রেও ভর নির্দিষ্ট। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি ও চাপ পি হলে বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি? বয়েলের সূত্র অনুসারে কি না, ভি ভেরিজাজ 1/p, ভি ভেরিজাজ 1/p। যখন কে কে স্থির, যখন উষ্ণতা মানে টি ও উষ্ণতা ও এম স্থির, স্মল এম লেখা হয় যখন উষ্ণতা ও ভর স্থির, তাহলে ভি ভেরিজাজ 1/p। আবার অপরিবর্তিত চাপে, অপরিবর্তিত বা স্থির চাপে নির্দিষ্ট ভরের, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি ও উষ্ণতা টি হলে, এগুলো সব পরম উষ্ণতা, ক্যাপিটাল টি মানে পরম উষ্ণতা। চার্লসের সূত্র অনুসারে, চার্লসের সূত্রানুসারে কি না, ভি ভেরিজাজ টি। এখন এই দুটো থেকে ভি ভেরিজাজ 1/p, আর এখানে কে কে স্থির, যখন চাপ মানে পি ও এম স্থির। এই দুটো সূত্রকে আমরা যৌগিক ভেদের উপপাদ্য, তোমরা অঙ্কে শিখেছ যৌগিক ভেদের কি বলো তো, এই বাম দিক সমান থাকলে কি হবে, ডান দিক গুণ হবে। ওকে, তাহলে এখন যৌগিক ভেদের সূত্র অনুসারে, এখন যৌগিক ভেদের সূত্রানুসারে ভি ভেরিজাজ, এদের গুণ করলে কি হবে, টি উপরে আছে পি নিচে আছে, তাহলে T/P। এখন এই ভেদ থাকলে, প্রপোর্শনাল বা ভেরিয়াজ থাকলে আমরা কি করতে হয়, এদেরকে সমান করতে হয়। সমান করতে গেলে কি আনি না, একটা ধ্রুবক পদ আনি। কেন আনি ধ্রুবক পদটা? কেন আনি না, দুদিকের একক আলাদা, সেই এককটা সমান করার জন্য আমরা একটা ধ্রুবক পদ আনি। এটা অশূন্য ভেদ ধ্রুবক, লিখবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। কোনাকুনি যদি গুণ করি, পিভি সমান কেটি, এটা অনেক সময় পড়ে, পিভি সমান কেটি প্রমাণ করো। বা এখান থেকে লিখতে পারি পিভি বাই টি সমান কে। ওকে, দেখো পিভি বাই টি, তাই জন্য এটা আনছি। এখন P1 চাপে T1 উষ্ণতায় আয়তন V1 হলে কি হবে, P1 চাপ মানে P1 V1 বাই T1 সমান কি হবে, কে।
আবার P2 চাপে T2 উষ্ণতায় আয়তন V2 হলে আবার P2 চাপে T2 উষ্ণতায় আয়তন V2 হলে কি হবে না P2 V2 বাই T2 সমানও হবে কে? এখন দেখো P1 V1 বাই T1 সমানও কে? P2 V2 বাই T2 সমানও কে? আবার যদি করি P3 চাপে T3 উষ্ণতায় আয়তন V3 হলে P3 V3 বাই T3 সেটাও কে হবে। তার মানে দেখো এইটা সমানও কে, আবার এটা সমানও কে। ডান দিক সমান হলে অবশ্যই বাঁ দিক সমান হবে। তাহলে এটা দিয়ে দাও 1 নম্বর, এটা দাও 2 নম্বর। 1 ও 2 থেকে বলতে পারি 1 ও 2 থেকে বলতে পারি কি না P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। ওকে, দিয়ে বক্স করে দাও। ইহাই চার্লস বয়েলের সমন্বয় সূত্র, আর বয়েলস চার্লস বলা আছে ওটা, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। ওকে, চলো দেখো 4.2 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্যাস CO2 উৎপন্ন হবে, মানে কত গ্রাম বলতে চাইছিল, ওটা গ্যাস হয়ে গেছে, কত গ্রাম CO2 উৎপন্ন হবে। আর 2 এর দিকে আছে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে, অণুর সংখ্যাটাও বের করতে বলছে। 1 মোলে অণুর সংখ্যা কত 6.022 × 10⁻23। এবার কত মোল উৎপন্ন হয় সেই হিসেবে অণুর সংখ্যাটা হবে। ওকে, তাহলে এখন 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, এটা 4.2। 4.2 হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আর লঘু HCl। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কি CaCO3, এটা মুখস্থ করতে হবে। ক্যালসিয়াম কার্বনেট HCl তীর চিহ্ন, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া কী হবে, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস CO2 প্লাস জল, ব্যালেন্স সব ঠিক আছে। এখানে একটা 2 লাগবে, আর কিছু, আর সব ওকে, অক্সিজেন 3টা, হাইড্রোজেন সব ঠিক আছে। তাহলে এখন দেখো কত 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এমনি আমরা ক্যালসিয়াম কার্বনেটের সংকেত ভর যেটা বলি সেটা কত না, ক্যালসিয়ামের কত 40 যুক্ত কার্বনের কত 12 যুক্ত অক্সিজেনের কত 16, কিন্তু পায়ের তলায় 3 আছে, তাহলে 3 16 48, যোগ করো 100, তাই তো। 8 2 10, 4 4 8 1 9 10, ঠিক আছে। আর কে উৎপন্ন হবে CO2, চলো CO2 এদিকে। কার্বনের কত 12, অক্সিজেনের কত 16, কিন্তু পায়ের তলায় 2 আছে 32 = 44। তাহলে কি হলো 100 গ্রাম CaCO3 থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কত 44 গ্রাম। আর এখানে রিঅ্যাকশনটা কত হচ্ছে 10-এ, এদিকে জিজ্ঞাসা 10-এ কী হবে, অলরেডি একটা শূন্য কমে গেছে, তাহলে এখানে 4.4 গ্রাম CO2 উৎপন্ন হবে, দেখতেই পাচ্ছি। ওকে, তাহলে একটু লিখেই ফেলো যে 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে 1 গ্রামে কত, নিশ্চয়ই 100টা নিচে যাবে, 1 গ্রামে কম উৎপন্ন হবে, বলা আছে 10, তাহলে 44 × 10 / 100, একটা শূন্য কাটিবেন, একটা শূন্যের জন্য 4.4 গ্রাম CO2 উৎপন্ন হবে। তাহলে 1 দাগের উত্তর হয়ে গেল যে কত গ্রাম CO2 উৎপন্ন হবে না 4.4 গ্রাম CO2 উৎপন্ন হবে। ওকে, এটা 1 দাগ। এবারে 2 দাগ, 2 দাগে বলছে কত অণু উৎপন্ন হবে। আচ্ছা, এটা কত মোল, 4.4 গ্রাম CO2 সমান কত মোল না পদার্থের পরিমাণ বাই আণবিক ভর। কার্বন ডাইঅক্সাইডের কত হয় 44, এই যে বের করা হয়েছিল,
সমান এটা কী হচ্ছে, সবই কাটাকাটি হয়ে যাবে, এটা দশমিকটা তুললে নিচে একটা 10 হবে, 40 কেটে যাবে, তাহলে 1/10 মোল। তাহলে 1/10 মোল। 1 মোলে অণুর সংখ্যা কত? 1 মোল CO2 সমান 6 সমান না, 1 মোল CO2 তে অণুর সংখ্যা কত হয় না, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, আর মোল কত না 1/10 মোল। তাহলে 1/10 দিয়ে গুণ হবে, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1/10। তাহলে নিচে একটা 10 থাকার জন্য কী হবে, এই 23টা কী হবে 22 হয়ে যাবে। 6.022 ইন্টু 10⁻22। তাহলে 2-এর দিকে কী আছে না, CO2 কতগুলি অণু উৎপন্ন হবে, অতএব CO2 এর 6.022 ইন্টু 10⁻22 সংখ্যক অণু উৎপন্ন হবে, এত সংখ্যক অণু উৎপন্ন হবে। ওকে, ব্যাস ক্লিয়ার। দুটো একটা উত্তর এটা 4.4 গ্রাম, আর একটা উত্তর এটা। চলো নেক্সট দেখো 4.2, তার আবার অথবা আছে। 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফ্রিক অ্যাসিডের প্রয়োজন? সোডিয়াম হাইড্রক্সাইড আর কে কত গ্রাম সালফ্রিক অ্যাসিড। সোডিয়াম হাইড্রক্সাইডের সংকেত কি NaOH, সালফ্রিক অ্যাসিডের সংকেত কি H2SO4। এদের রিঅ্যাকশনে কি হবে, সোডিয়াম সালফেট Na2SO4, আর কি উৎপন্ন হবে, এটা ক্ষার, এটা কি অ্যাসিড, তাহলে লবণ আর জল, আর কিছু না। এখানে কোনো হাইড্রোজেন উৎপন্ন হওয়ার কোনো কেস নেই। ব্যালেন্স কি হয়ে রয়েছে, হাইড্রোজেন দুটো, সালফার একটা, অক্সিজেন 4-5টা, অক্সিজেন 4-5টা, সব ওকে আছে, ব্যালেন্স ঠিক আছে। এখন বলছি সোডিয়াম হাইড্রক্সাইড 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের এমনি সংকেত ভরটা কত হবে, সোডিয়ামের কত হয় 23, যুক্ত অক্সিজেনের কত 16, যুক্ত হাইড্রোজেনের কত 17। 23-এ 3-এ 6 3 9 10-এ 0 হয় থাকে 1, 2 3, 3 4, 40 সোডিয়াম হাইড্রক্সাইডের 40। আর কি 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড কত গ্রাম সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেনের কত 1 করে কিন্তু বাইরে 2, সালফারের কত 32, অক্সিজেনের কত 16, 4 16 64, 4 2 6 2 8, 6 3 9। তাহলে 40 গ্রাম NaOH কে প্রশমিত করতে কত গ্রাম সালফ্রিক অ্যাসিড লাগছে, 98 গ্রাম। কত গ্রামের বলা আছে 4 গ্রাম, এটাতেও ঠিক একটা শূন্য কম, দেখো 40 ছিল 4-এ চাইছে, তাহলে এটাও কত হবে 9.8 গ্রাম H2SO4 লাগবে। আর কি ওর সঙ্গে কোশ্চেন আছে না, ওর সঙ্গে আর কিছু নেই, শুধু ওটা করলেই হবে। ওই কি নিয়ম, শুরু করে দাও কি না 40 গ্রাম NaOH কে, এটা N, হ্যাঁ আমার N একটু এরকম, NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 লাগে। তাহলে এখন 1 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98/40 গ্রাম H2SO4 লাগে। বইয়ে মানে কোশ্চেনে চাইছে 4 গ্রাম NaOH কে প্রশমিত করতে, তাহলে গুণ হবে 98 গুণিত 4, নিচে কত 40, 4 10-এ 40 গ্রাম H2SO4 লাগবে। নিচে একটা 10 আছে শূন্য, তার জন্য একটা দশমিক সরে যাবে, 9.8 গ্রাম H2SO4 লাগবে, H2SO4 লাগবে। ওকে, উত্তর লিখবে। অতএব 4 গ্রাম NaOH কে প্রশমিত করতে 9.8 গ্রাম H2SO4 লাগবে। ওকে, দেখো 4.3, কোনো আয়তকার ফলকের বেধ ক্ষেত্রফল ও 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য দ্বারা তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করতে বলছে। এখন একটা আয়তকার বলা আছে, তার মানে ছবি আঁকতে হবে।
এরকম একটা আয়তকার কাঁচফলক, কাঁচফলক না আয়তকার, এমনি পরিবাহী বলছে, আয়তকার পরিবাহী। তাহলে এই যে বেদ, যেটা এই বেদটা কত, ডি বা এল দিয়ে সূচিত করতে পারো। এই যে ক্ষেত্রফল, এই সামনের দিকে যেটা ক্ষেত্রফল সেটা ধরো এ। আর কি, ধরো এই যে তলটার উষ্ণতা দেখাচ্ছি, এই যে এই তলটা, এটা ধরো θ2, এই ধরে তলটা θ1, কারণ θ2টা বড় করব, এদিক থেকে তাপটা পরিবাহিত হয়ে সেই পৃষ্ঠকে যাবে। তাহলে কি কি সংক্রান্ত বলা ছিল, কাঁচের দৈর্ঘ্য না রে, কাঁচফলকের বেধ, ক্ষেত্রফল, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। বেধ, ক্ষেত্রফল, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। আরেকটা থাকে সময়, টেম্পারেচার, এই যে কতটা টাইম লাগছে, টি, স্মল টি, যে এই পৃষ্ঠ থেকে ওই পৃষ্ঠে যেতে কতটা সময় লাগে, সেটার উপর একটা ডিপেন্ড করে। আর কি, আর কিছু না। এখন তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে না, একক বেধ এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে ওই পরিবাহীতে একক সময়ে যে পরিমাণ লম্বভাবে তাপ পরিবাহিত হয় তাকে বলা হয় ওই পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক। সেই তাপ পরিবাহিতাঙ্কের এবারে আমরা রাশিমালা প্রতিষ্ঠা করব। এখন ধরি এ ক্ষেত্রফল যুক্ত, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল যুক্ত ডি বেধের, ডি বেধের এই পরিবাহীর, এই আয়তকার, আয়তকার পরিবাহীর এক প্রান্তের উষ্ণতা θ1 ও অপর প্রান্তের উষ্ণতা θ2, যেখানে θ2 ইজ গ্রেটার দেন θ1। আর কি, এবং টি সময়ে, টি সময়ে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হয়, পরিবাহিত হয়। তাহলে কি হলো না, এ ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফলটা এ দেওয়া ছিল, লিখছি, আমার ছবিতে দেখেছি। এ ক্ষেত্রফল যুক্ত ডি বেধের আয়তাকার পরিবাহীর এক প্রান্তের উষ্ণতা T1, অপর প্রান্তের উষ্ণতা T2 হলে টি সময়ে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হয়। তাহলে এখন এই পরিবাহিত তাপ এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। এখন পরিবাহিত তাপ, পরিবাহিত তাপ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। ক্ষেত্রফলের সমানুপাতিক, তার মানে কি হবে না, কিউ ভ্যারিজ অ্যাজ এ। ওকে, আবার কি হচ্ছে না, এই পরিবাহিত তাপ আর কি আছে, উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। পরিবাহিত তাপ দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, শুধু উষ্ণতা না, দুই পৃষ্ঠের উষ্ণতার, কালিটা কমে গেছে, পার্থক্যের সমানুপাতিক। তাহলে পরিবাহিত তাপ উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্যটা কি না, θ2 - θ1, যেহেতু θ2টা বড়, তাহলে কিউ সমান ভ্যারিজাজ, কিউ ভ্যারিজাজ θ2 - θ1। আর কিসের সঙ্গে সমানুপাতিক, যদি বেশি সময় ধরে তাপ পরিবাহিত হয় তাহলে বেশি পরিমাণ হবে, তাহলে ওটার সঙ্গে সমানুপাতিক। পরিবাহিত তাপ সময়ের সাথে সমানুপাতিক, সময়ের সাথে সমানুপাতিক। তার মানে কিউ ভ্যারিজাজ
টি। আর কে রয়ে গেল থিটা টি, এই যে বেদ। এই যদি বেদটা যদি বড় হয়, বেশি দূরত্ব হয়, এই দূরত্বটা যদি এখান থেকে এটা যদি অনেক দূর হয়, তাহলে কি বেশি পরিমাণ তাপ সে পৃষ্ঠকে যেতে পারবে? পারবে নি। তাহলে বেধের সাথে ব্যস্তানুপাতিক। পরিবাহিত তাপ বেধের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক হলে কি কিউ ভ্যারিজাস 1/d। এখন যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে দেখো বাঁদিক সমান, তাহলে ডান দিকগুলো সব গুণ হয়ে যাবে। এখন যৌগিক ভেদ উপর দিকটা একটু মুছতিস। এখন যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কিউ ভ্যারিজাস কি হবে? তাহলে এগুলো সবই উপরে উপরে উপরে, শুধু নিচে থাকবে ডি। এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইড বাই ডি সমান নয়, সরি ভ্যারিজাস ছিল। ভ্যারিজাস থেকে সমান আসতে গেলে কী করতে হয়? একটা ধ্রুবক পদ আনতে হয়, বা কিউ সমান কে এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইড বাই ডি। ব্যাকেটে লিখবে কে হচ্ছে, কে সমান কি? তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক এটাই একটা ধ্রুবক পদ। এখানে আমার তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা, তার মানে তাপ পরিবাহিতাঙ্ক সমান লিখতে হবে, মানে কে সমান বের করতে হবে। আরও একটু মুছতে হবে। এবার কি করব? কোনাকোনি গুণ করব, একটু বজ্র গুণন করে যে করে হোক আমাকে কে এর মানটা বের করতে হবে। বা কোনাকোনি গুণ করলে কিউ এর নিচে কি আছে? 1 আছে। কোনাকোনি গুণ করলে কে এ থিটা ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি সমান কিউডি, বা কে সমান কিউডি বাই এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। ইহাই হলো তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা। ওকে, লিখে দেবো একটু। ইহাই তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা। ওকে, চলো নেক্সট। দেখো এর অথবাটা 4.3 অথবা একটা দেওয়া আছে। পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, পাত্রে রাখা পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক কত? একদম সহজ। সহজ মানে একদমই সহজ, সত্যিকারেরই। আমরা কি জানি না, গামা আর সমান গামা এ প্লাস গামা জি। গামা আরটা কি না? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আর কি গামা এটা কি না? আপাত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক। আর এটা আছে গামা জি সমান কি? পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা জি সমান 3 ইন্টু ওই যে গামা আলফার মান কত দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 9 গুণিত 10 টু দি পাওয়ার -6। 9 গুণিত 10 টু দি পাওয়ার -6, ঠিক তো? হ্যাঁ, ডিগ্রি সি টু দি পাওয়ার -1, এই 1 পার দেওয়া আছে, মানে ওটা ডিগ্রি সি টু দি পাওয়ার -1। তাহলে 3 9 27 ইন্টু 10 টু দি পাওয়ার
-6 ডিগ্রি C⁻⁻1। এখন কাঁচের আয়তন প্রসারণ পেয়ে গেছি। আমরা কি জানি না গামা আর সমান গামা এ প্লাস গামা জি। বের করতে হবে কি আপাত প্রসারণ গামা এ, বা এখান থেকে বলতে পারি গামা এ সমান গামা আর মাইনাস গামা জি। গামা আর এর মানে কি রিয়েল। এরপরে প্রকৃত প্রসারণ অঙ্কটা কত দেওয়া আছে? দেওয়া আছে 18 × 10⁻⁵। 18 × 10⁻⁵ মাইনাস গামা জি ওই যে এক্ষুনি বের করছি 27 × 10⁻⁶। ঠিকই আছে, কিন্তু একটা দেওয়া আছে দেখো 10⁻⁵, একটা 10⁻⁶। এটা একটু মাইনাসটা একটু কমিয়ে দাও। 180 করে 10⁻⁶ করা যায়, -27 × 10⁻⁶। কেননা এই দুটা সমান না থাকলে এই দুটা বিয়োগ করতে পারবো না। তাহলে এবারে 180 থেকে 27 বিয়োগ করে দাও, কত হবে? 53। 153 × 10⁻⁻6 ডিগ্রি C⁻⁻1। এবারে যদি তুমি দশমিক ফেলে দাও তখন মাইনাসটা আরও কমবে। এরকমও রাখতে পারো, অথবা এটা লিখতে পারো 1.53 × 10⁻⁴ ডিগ্রি C⁻⁻1। ঠিক আছে, যেটা খুশি উপরেরটাতে তো রাখতে পারো, নিচেটাতেও রাখতে পারো। তাহলে গামা এর মান আমরা পেয়ে গেলাম। চলো নেক্সট। এরপরে 4.4 উত্তল লেন্সের সাহায্যে কীভাবে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। 4.4 উত্তল লেন্সের সাহায্যে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব। এটা একটা উত্তল লেন্স, এটা আলোক কেন্দ্র। ঠিক এ পাশে যদি F1 হয় বা F, এটা হবে 2F, এদিকেও হবে F 2F। এফটা কি ফোকাস। এখন বলছে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব। অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব কখন হবে না উত্তল লেন্সের যদি ফোকাস থেকে কম দূরত্বে বস্তুকে রাখি। ফোকাস এটা এফ, এখানে যদি কম দূরত্বে একটা বস্তুকে রাখা হয়, এই বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। কি হবে না একটা রশ্মি কি হবে না প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়বে। সে কোথা দিয়ে যায়? ফোকাস দিয়ে বেরিয়ে যায়, কারণ এটা হচ্ছে অভিসারী লেন্স। উত্তল লেন্স মানে অভিসারী লেন্স, এটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। আরেকটা কোথা দিয়ে যায়? এটা আলোক কেন্দ্র দিয়ে যায়। আলোক কেন্দ্র কোনটা? এটা এই আলোক কেন্দ্র দিয়ে যাবে। দেখো স্কেল দিয়ে টানবে, টানলে তখন দেখো এই দূরত্বটা ফাঁকটা ক্রমশ বেড়েই চলেছে। তাহলে কি এরা কি ওদিকে কখনো মিলবে বলে মনে হচ্ছে? আদৌ মিলবে না। তাহলে ওদেরকে পিছিয়ে মিলাও, ব্যাক করে দেখো। এটা স্কেল দিয়ে করবে, দেখবে তখন মিলে যাবে। তখন এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হলো, এটা অসৎ প্রতিবিম্ব, তাই ডট ডট করে দেখানো হচ্ছে। অসৎ দেখো বস্তুর থেকে বিবর্ধিত এবং সমশীর্ষ, মানে সোজা, যেদিকে মাথা ছিল আরও সেদিকেই মাথা আছে। তাহলে এই বস্তুর নাম যদি পি কিউ হয়, এর নাম কি হবে? পি ডট কিউ ডট। এটা আলোক কেন্দ্র ও। ওকে, আর কোনো কিছু দরকার নেই। তাহলে লিখবে এখানে চিত্রে পি কিউ হলো বস্তু, পি ডট কিউ ডট হলো প্রতিবিম্ব, এখানে বস্তুর অসৎ বিবর্ধিত সমশীর্ষ 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 প্রতিবিম্বের রেখাচিত্র অঙ্কন করা হলো।
অবশ্যই স্কেল ব্যবহার করবে। আলোর ক্ষেত্রে স্কেল না ব্যবহার করলে শূন্য। আলো সর্বদা সরলরেখায় চলাচল করে, আর তীর চিহ্ন অবশ্যই দিতে হবে। ওকে, চলো নেক্সট। দেখো 4.5, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে গেলে দেখা যায় চ্যুতিকোণের মান ডেল্টা সমান আয়ন প্লাস I2 মাইনাস এ। এটা করা হয়েছে আগে। এটা হচ্ছে 25 পাতার 4.4 অথবা করা আছে। এই প্রমাণটা করে দেওয়া হয়েছে 25 পাতা, ভিডিও ছাড়া আছে, দেখবে ভিডিওটা, সেখানে অঙ্কটা মানে এই প্রমাণটা করে দেওয়া আছে। এখন এই 4.5 অথবা করছি। বেকার এটা নিয়ে সময় নষ্ট করছি না, যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবে, আমি আবার করে দেবো। একটি বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, উত্তর লেন্সের সামনে 2 মিটার দূরে রাখা 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন এবং প্রতিবিম্বের দূরত্ব কত? এখন প্রথমে করি রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন সমান কি হয় না, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা দূরত্ব একই। এখানে প্রথমে দৈর্ঘ্য দেওয়া আছে, আমি দৈর্ঘ্য দিয়ে হিসাবটা করছি। প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এটাকে বলে রৈখিক বিবর্ধন। অথবা রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, অথবা প্রতিবিম্বের মানে রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। দৈর্ঘ্য হয়, উচ্চতা হয়, দূরত্ব হয়। এখন আমাদের এখানে বইয়ে দেওয়া আছে, এখন মানে যেটা সলভ করতে বলা আছে সেখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে 5 সেমি, আরেকটা দেওয়া আছে কত দেখলাম 10 সেমি। তাই আমরা এখানে রৈখিক বিবর্ধনটা পেয়ে যাব। এটা হচ্ছে 10 সেমি, এটা দেওয়া আছে 5 সেমি, তাহলে সেমি সেমি কেটে যাবে, কোনো কিছু লেখার দরকার নেই। এটা 2, তাহলে রৈখিক বিবর্ধনের মান পেলাম কত 2। আবার আমার দেওয়া আছে 2 মিটার দূরে রাখা, 2 মিটার দূরে রেখে প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত? এখন 2 মিটার সমান কি, এগুলো কিসে হচ্ছিল সেমিতে, তাহলে আমাকে 2 মিটার সমান সেমি করতে হবে। কত সেমি? 200 সেমি। মিটার ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর, 200 সেমি। তাহলে আবার রৈখিক বিবর্ধন সমান, রৈখিক বিবর্ধন সমান কি হবে না, প্রতিবিম্বের এটা দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব। রৈখিক বিবর্ধন কত 2, রৈখিক বিবর্ধন সমান 2 সমান প্রতিবিম্বের দূরত্বটা দেওয়া নেই, ওটা বের করব। প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব কত দেওয়া আছে 200 সেমি, বা কোণাকুণি গুণ করলে প্রতিবিম্বের দূরত্ব সমান 2 গুণিত 200 সমান 400 সেমি সমান 4 মিটার। সে একই ছিল, মিটারে রাখলেই হতো, 4 মিটার। তার প্রতিবিম্বের দূরত্ব পেয়ে গেলাম, আর এটা রৈখিক বিবর্ধন পেয়ে গেলাম, দুটো আনসার। ওকে, চলো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, এটাও হয়ে যাবে। আচ্ছা দেখো, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। ওহমের সূত্রটা কি, আমরা কি জানি? ওহমের সূত্র ভি সমান আইআর, এটা লিখবে। ওহমের সূত্র থেকে পাই, ওহমের সূত্র থেকে পাই কি না, ভি সমান আইআর, যেখানে ভিটা কি, ভি হলো 2 প্রান্তের বিভব পার্থক্য, 2 প্রান্তের বিভব পার্থক্য ভি। আইটা কি, প্রবাহ মাত্রা, আরটা কি, রেজিস্ট্যান্স মানে রোধ, পরিবাহীর রোধ, এমনি রোধও বলতে পারো বা পরিবাহীর রোধও বলতে পারো, যা খুশি সেটাও বলতে পারো। পরিবাহী 2 প্রান্তের
পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহী রোধ বলে। ওকে, ব্যাস। এর সঙ্গে আরেকটা কোশ্চেন আছে কি একটা, ওহমীয় পরিবাহের ক্ষেত্রে আইভি লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র, এটা আই, এটা ভি। কি হবে লেখচিত্র? না মূল বিন্দুগামী সরলরেখ, এটা লেখচিত্র ও পি। ও পি হলো ওহমীয় পরিবাহীর লেখচিত্র, যা মূল বিন্দুগামী সরলরেখ, যা মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, এটা হচ্ছে লেখচিত্র। ওর সঙ্গে আর কিছু আছে না। এরপরে আবার একটা অঙ্ক দেওয়া আছে, দেখো 4.7, 4.7 একটা অঙ্ক আছে কি না, 5 ওহম রোধ বিশিষ্ট, মানে আর সমান 5 ওহম রোধ বিশিষ্ট একটি তামার তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, আই সমান 2 অ্যাম্পিয়ার, 1 ঘন্টা চললে, 1 ঘন্টা মানে কি টি, টাইম কত, 1 ঘন্টা মানে 60 সেকেন্ড, না 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। 1 ঘন্টা ধরে চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন তাপ জুলের সূত্র থেকে পাবো। উৎপন্ন তাপ, তার সূত্র কি? এইচ সমান কি? উৎপন্ন তাপ এইচ সমান আই স্কোয়ার আর টি, এটা হচ্ছে জুল। যদি 4.2 দিয়ে ভাগ করো তাহলে হবে ক্যালোরি। আমরা ভাগ করার কোনো দরকার নেই। 5 ইন্টু, না সরি, আই এর মান 2, 2 স্কোয়ার ইন্টু আর এর মান 5, টি এর মান 3600 জুল, সমান কত হবে? 4 4 5 20 গুণিত 3600 জুল, 36 মানে 72, 3টা 0 জুল। তাহলে এই পরিমাণে তাপ উৎপন্ন হবে। কি চাইছিল ওটাই, হ্যাঁ, চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। অতএব 72 লিখে 3টা 0 জুল তাপ উৎপন্ন হবে। যদি কোশ্চেনে থাকতো কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে, তখন একে 4.2 দিয়ে ভাগ করতে হতো। চলো নেক্সট দেখো, 4.7 অথবা আছে আবার একটা অঙ্ক আছে। এটা আছে টিভি পাখা রাখা, সেই মানে বিওটি বের করতে হবে। বিওটি সমান কি ওয়াট ঘন্টা বাই হাজার, সেটা বের করে কি করতে হবে না, তাকে কত টাকা, যে মাসের মানে প্রতি ইউনিট প্রতি 6 টাকা হারে মাসিক খরচ কত বের করতে হবে। এখন বলা হচ্ছে 5টি বাল্ব 60 ওয়াট প্রতিদিন 8 ঘন্টা, 6টি পাখা 100 ওয়াট, 4টি পাখা 100 ওয়াট প্রতিদিন 5 ঘন্টা, একটি ইস্ত্রি 1.5 কিলোওয়াট, কিলোওয়াটকে ওয়াটে যেতে গেলে কি 1000 দিয়ে গুণ করতে হবে, প্রতিদিন 15 মিনিট চলে, তাহলে প্রতিদিন ইউনিট প্রতি 6 টাকা হলে মাসিক খরচ কত। তাহলে এখন দেখো, ওয়াট ঘন্টা, দৈনিক ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা মানে ওয়াট গুণিত ঘন্টা আর কি, সমান কী হবে বলা আছে, 5টি 60 ওয়াটের বাল্ব প্রতিদিন 8 ঘন্টা, 5টি 60 ওয়াটের বাল্ব, তাহলে 5 গুণিত 60 প্রতিদিন 8 ঘন্টা করে চলছে। 4টি 100 ওয়াটের পাখা প্রতিদিন 5 ঘন্টা করে চলছে। একটি মানে 1 দিয়ে গুণ করার দরকার নেই,
তো কিলোওয়াট আছে 1.5 ইন্টু 1000, এটাকে ওয়াটে এলাম, কিলোওয়াটে রাখলেও চলতো, কিন্তু সব কি কিলোওয়াটে থাকলে ঠিক হতো। প্রতিদিন 15 মিনিট, 15 মিনিট মানে কি 15/60 ঘন্টা, মিনিট থেকে ঘন্টায় গেলাম 60। তাহলে কত হচ্ছে এটা যোগ করলে 5 6 30, 300 গুণিত 8 যুক্ত 4 5 20 গুণিত 100 যুক্ত সেটা কত হবে 15 লিখে 2টা শূন্য গুণিত 15/60, 0 0 কাটি 6 দিয়ে যাবে, হ্যাঁ 6 দুগুণে 12, 13 14 15, 3 0, 5 6 30 সমান 3 8 24, 2টা শূন্য, 2 এর পরে 3টা শূন্য, 5 5 75, হাতে থেকে 7, 15 দুগুণে 30, 30 এর সাথে 37 সমান যোগ করো 5 7, 3 এর সঙ্গে 4, 4 3 7, 2 2 4, এত একক বা ইউনিট, না এত ইউনিট না, এটা ওয়াট ঘন্টা, এখন ইউনিট এখনো আসেনি, এত হলো ওয়াট ঘন্টা। মাসের চাইছে, তাহলে 1 মাসের ওয়াট ঘন্টা, 1 মাসের ওয়াট ঘন্টা কত হবে, না ওইটা গুণিত 30, গুণ করার দরকার নেই এত। তাহলে বিওটি সমান কি হয়, ওয়াট ঘন্টা বাই 1000, ওয়াট গুণিত ঘন্টা লিখতে পারো, এমনি ওয়াট ঘন্টা বাই 1000, এটা ঘন্টা সমান 4 7 7 5 গুণিত 30/1000 ইউনিট। একটা শূন্য কমবে আর কমবে নি, গুণ করে দশমিক ফেলতে হবে। 5 3 15, হাতে থেকে 1, 5 7 35, 1 36, হাতে থেকে 3, সরি ভুল না, 3 দিয়ে গুণ হচ্ছে, 3 5 15 5, হাতে থেকে 1, 3 7 21, 1 22, হাতে থেকে 2, 3 7 21, 22 23, হাতে থেকে 2, 3 4 12, 13 14, কটার আগে দশমিক হবে, দুটোর আগে, 143.25 ইউনিট। প্রতি ইউনিটের খরচ বলা আছে 6 টাকা, অতএব মাসিক খরচ, মাসিক খরচ 143.25 গুণিত 6 টাকা, 6 5 30, হাতে থেকে 3, 6 দুগুণে 12, 12 3 15, হাতে থেকে 1, 3 6 18, 1 19, হাতে থেকে 1, 6 14 84, 84 1 85, কটার আগে দশমিক, দুটার আগে, এত টাকা 859.50 টাকা। তার মাসিক খরচ হচ্ছে 859.50 টাকা। ওকে, চলো দেখো নিউক্লিয় বিভাজন কাকে বলে। না, একটি ভারী নিউক্লিয়াসকে যদি ধীরগতি সম্পন্ন কোনো নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন সমভরের দুটি নিউক্লিয়াসে পরিণত হয়, তাকে বলা হয় কি নিউক্লিয় বিভাজন। তার উদাহরণ তোমরা জানো, ইউরেনিয়াম 235কে যদি একটা নিউট্রন দ্বারা আঘাত করি, ক্রিপ্টন, বেরিয়াম আর শক্তি নির্গত হবে। ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি। এর পরেটা দেওয়া আছে কি না 4.9, ABCD 4টি মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 3 9 11 19, এদের মধ্যে কোন 3টি পর্যায় সারণীতে একই শ্রেণীতে বসতে, কোন 3টি, আচ্ছা কোন 3টি মৌল পর্যায় সারণীতে একই শ্রেণীতে অবস্থিত, কোনটির আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম, কার ব্যাসার্ধ সবচেয়ে কম। এখন এদের তাহলে ইলেকট্রন বিন্যাস করতে হবে। 4.9 বলা আছে ABCD, তাহলে এর ইলেকট্রন বিন্যাস, এর ইলেকট্রন বা বিন্যাস একবারে লিখলে হতো, ইলেকট্রন পুরোটা না ভাষা লিখলে হতো। এর কত 3, বি এর কত 9, সি এর কত 11, ডি এর 19। এবারে দেখো এর ইলেকট্রন বিন্যাস KLMN, এর কত 3, প্রথম কক্ষে কটা ঢুকে 2, তারপরে তাহলে 1, তবে 3 বসবে।
9, প্রথম কক্ষে 2, তারপর কত 7, 7 দিয়ে 9 তবেই হবে 7। সি এর কত 11, 2 আর কত থাকে 9, কিন্তু শেষ কক্ষে 8-এর বেশি ইলেকট্রন বসে না, তাহলে 2 8, এম কক্ষে চলে যাবে 1, 19, 2 8 2 10 আর থাকে কত 9, এতেও 9 শেষ কক্ষে বসবে না, 8 1। এখন বলছে কোন মৌলগুলো একই শ্রেণীতে অবস্থিত, মনে হচ্ছে কোন তিনটি, মানে কোন তিনটি মৌল পর্যায় শ্রেণীতে একই শ্রেণীতে অবস্থিত। দেখো এই যেটা এর শেষ করে কটা 1, এর শেষ করে কত 1, এর শেষ করে কত 1, তাহলে এ সি ডি এদের শেষ কক্ষে একটা করে ইলেকট্রন, আর শেষ কক্ষে যেটা ইলেকট্রন হয় তত তার শ্রেণী হয়। তাহলে এখানে শ্রেণী হচ্ছে কি 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 3 নম্বর, মানে এটাও 1 নম্বর শ্রেণীতে, এটাও 1 নম্বর শ্রেণীতে, এটাও 1 নম্বর শ্রেণীতে। কিন্তু 2 এর যদি বেশি হতো, যদি শেষ কক্ষে 3টা ইলেকট্রন থাকতো তখন 10 যোগ করতে হতো। যেমন এখানে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে 7টা, তাহলে এর সঙ্গে কী হবে 10 যোগ করতে হবে। তাহলে বি মৌলের অবস্থান কোথায় 17 নম্বর শ্রেণী, কিন্তু এ এর হবে 1 নম্বর শ্রেণী, সি এরও হবে 1 নম্বর শ্রেণী, ডি এরও হবে 1 নম্বর শ্রেণী। কেন না শেষ কক্ষে 2টার বেশি ইলেকট্রন হলে তার সঙ্গে 10 যোগ করে তবে শ্রেণী আমরা নির্ণয় করি, কিন্তু এখানে 2 এর বেশি নেই, কম, তাহলে ওটাই হবে ওর শ্রেণী। তাহলে এ এর শ্রেণীও 1, সি এর শ্রেণীও 1, আর ডি এর শ্রেণীও 1। ঠিক আছে, তাহলে অতএব এ সি ডি মৌল তিনটি একই শ্রেণীতে অবস্থিত, এটা ছিল 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি আছে, এক নম্বর নেই, এ ছিল। বিতে কি আছে না কোনটির আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম। আয়নাইজেশন শক্তি মানে কি না একটা পরমাণুর শেষ কক্ষের দুর্বলতম ইলেকট্রনটিকে তার নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে নিয়ে যেতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে বলা হয় তার আয়নাইজেশন শক্তি। এখানে দেখো এই যে শেষ কক্ষে যে ইলেকট্রনটা আছে এটা কত নম্বর কক্ষে আছে 2 নম্বর কক্ষ, মানে নিউক্লিয়াসের সামনে, এটাও 2 নম্বর কক্ষ, এটা কিন্তু 3 নম্বর কক্ষে নিউক্লিয়াস থেকে একটু দূরে, এটা 4 নম্বর কক্ষ নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে। তাহলে এই শেষ কক্ষের এই যে একটা ইলেকট্রন আছে ওকে কি বেশি বলে প্রোটন আকর্ষণ করে রাখতে পারবে না, এই অনেকটা দূরে চলে যাচ্ছে, 4 নম্বর কক্ষে আছে, তাহলে একে সহজেই ওর নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে নিয়ে যাওয়া যাবে। তাহলে আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম কার, এই যে এই ভদ্রলোকটিকে না ডি, তাহলে ডি এর আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম। সি বলা আছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, দেখো এর 4টা কক্ষ মানে পারমাণবিক ব্যাসার্ধ অলরেডি বড় হয়ে গেছে, 3টে কক্ষ মানে এরও বড়, কিন্তু এরও 2টা কক্ষ, এরও 2টা কক্ষ, এদের মধ্যে কার পারমাণবিক ব্যাসার্ধ কম। দেখো এর শেষ কক্ষে একটা ইলেকট্রন, কিন্তু প্রোটন সংখ্যা কত 3, এই একটা ইলেকট্রনটাকে 3টা প্রোটন মিলে টানতেছে। এর শেষ কক্ষে কটা ইলেকট্রন 7টা ইলেকট্রন, কতজন মিলে টানতেছে 9 জন মিলে। তাহলে 9 জন মিলে টানলে কি হবে না আকারটা ক্রমশ ছোট হয়ে যাবে, আকর্ষণ বলটা এর প্রচুর, তাহলে এর আকার সবচেয়ে কম, এটা কে ভদ্রলোক বি, তাহলে সি এর উত্তরটা হবে বি এর পারমাণবিক ব্যাসার্ধই চাইছিল তো, হ্যাঁ বি এর পারমাণবিক ব্যাসার্ধ দেখো ওরই অথবা দেওয়া আছে, আরও এখনো কোশ্চেন আছে 4.9 অথবা। কোশ্চেন কী দেওয়া আছে না কোনো মৌলের পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, ইলেকট্রোনেগেটিভিটি না সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন দুটি পরমাণু তাদের নিউক্লিয়াসের দিকে ওই বন্ধন জোড় ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাকেই বলা হয় তার তড়িৎ ঋণাত্মকতা। ধরো এক্স বন্ড ওয়াই আছে, এই একটা বন্ধন মানে কি 2টা ইলেকট্রন নিয়ে তৈরি,
এই যে ইলেকট্রন জোড়টা নিজের নিউক্লিয়াসের কেন্দ্রের দিকে আকর্ষণ করার প্রবণতাটাই হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা। ওকে, দিয়ে দিচ্ছি এবার সংজ্ঞাটা ভালো করে। একদম কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে হলো, এর FCl কে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও, মানে তড়িৎ ঋণাত্মকতার ক্রমানুসারে, মানে ছোট থেকে বড় সাজাও। তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা কী হবে, সব থেকে কম তড়িৎ ঋণাত্মক কে না আই, তারপরে কে Br, তাই তো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইভাবে লেখা হয়। তাহলে আই, তারপরে হবে Br, তারপরে হবে Cl, তারপরে হবে F, তারপরে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক হয় F। যত উপর দিক থেকে নিচের দিকে নামবো তড়িৎ ঋণাত্মকতার হ্রাস পায়, তাই তো। তাহলে এটা হলো তড়িৎ ঋণাত্মকতার ক্রম। ওকে, এরপরে আছে 4.10। এ ভাঙে কেমন করে না H প্লাস 2H প্লাস হবে, এখানে H2 আছে, SO4 2 মাইনাস। আর কে জল, জল ভাঙে কি না H প্লাস প্লাস OH মাইনাস। ওকে, এখন দেখো এই SO4টা এটা নেগলেক্ট, ওটা ওর সঙ্গে মেশানো হয়েছে। এখন তাহলে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডটাও কি না ক্যাথোডটাও প্লাটিনাম আর অ্যানোডটাও প্লাটিনাম। ক্যাথোডটা কি ঋণাত্মক একটা তড়িৎদ্বার, ঋণাত্মক তড়িৎদ্বারে কি আসবে ধনাত্মক লোক চলে আসবে, ধনাত্মকটা কি মানে প্লাস যেটা আছে, তাহলে H প্লাস কী হবে না একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু তৈরি হলো না, এবারে দুটা হাইড্রোজেন যুক্ত হয়ে একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। ওকে, এবার অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া আসবে, অ্যানোড পজিটিভ নিশ্চয়ই ঋণাত্মক, যে অভিজ্ঞ ব্যক্তি লোকটি বসে আছে সে কী হবে না এখানে ইলেকট্রন মাইনাস হবে, একটা ইলেকট্রন ত্যাগ করলো OH। এবারে OH আর OH যোগ করলে কি O2, কটা OH লাগবে, 4টা OH, 4OH থেকে হবে O2 প্লাস H2O, O2 প্লাস H2, এখানে 2 লাগবে, তাহলে কি হচ্ছে সমান হচ্ছে। এখন দেখো 4টা এই OH নিয়ে হচ্ছে আর সেখানে কি 2টা নিয়ে হচ্ছে, তার মানে এইটার আয়তনটা বেশি হচ্ছে, এটার আয়তন কম হচ্ছে। ওকে, এটাও চিহ্ন দিয়ে দেখাবে এটাও একটা গ্যাস। তাহলে ক্যাথোডে কে হলো না হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে কে হলো না অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো। ওকে, চলো দেখো 4.11 অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতির শর্তসহ সমীকরণ। অসওয়াল্ড পদ্ধতি মানে কি, অ্যামোনিয়ার জারণ, অ্যামোনিয়ার জারণ করলে কি হবে না অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেন যোগ করতে হবে, অ্যামোনিয়া তার সঙ্গে অক্সিজেন যোগ করব করে হবে NO, আর এই NOকে আবার অক্সিজেন যোগ করা হবে। এটা কি, এটা প্লাটিনাম রোডিয়াম তারজালি, প্লাটিনাম রোডিয়াম, রেডিয়াম নয়, প্লাটিনাম রোডিয়াম তারজালি দিয়ে NO করা হয়। আবার এই NOকে আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত করলে কি হবে না NO2, আবার এই NO2কে কী করতে হবে না জলে দ্রবীভূত করতে হবে, করলে তবে হবে HNO3। এই যে 3টা ধাপ, 3টা ধাপে কাজ করলে এটা করা হয়। অস্টওয়াল্ড একজন বিজ্ঞানীর নাম, সে অস্টওয়াল্ড, তাকে অসওয়াল্ড বলে, সে অসওয়াল্ড পদ্ধতি তিনি করেছিলেন। এই অ্যামোনিয়ার জারণ করে করে সেটার কি হলো না নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো, এটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখো 4.12 বলছে একটি বিক্রিয়ার সাহায্যে, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কীভাবে প্রমাণ করবে ইথিলিন ও অ্যাসিটিলিন অসম্পৃক্ত যৌগ। 4.12 ইথিলিন এবং অ্যাসিটিলিন, ইথিলিনের সংকেত কি ইথিলিন C2H4। ওকে, আর অসম্পৃক্ত যেটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত কি, সাধারণ সংকেত কি হয় না CnH2n। দেখো 2 2 গুণে 4, যেখানে n সমান, এখানে n সমান কত 2। আর অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন এর সঙ্গে কি C2H2,
এবারে অ্যালকাইন, এটা অ্যালকাইনের সাধারণ সংকেত কি হয়? সাধারণ সংকেত CnH2n -2। দেখো n সমান 2 করলেই 2 দুগুণে 4 থেকে 2 গেলে 2, সেক্ষেত্রে n সমান 2 করে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা যায়। কিন্তু এবারে রাসায়নিক বিক্রিয়া দেখাতে বলছে। এখন দেখো C2H4, এখানে ইথিলিনটা দেখাচ্ছি, ইথিলিনের বিক্রিয়া। ইথিলিনের সাথে লাল বর্ণের ব্রোমিন বিক্রিয়া। কি বিক্রিয়া? ইথিলিন কি না CH2 ডবল বন্ড CH2, সেখানে কি ব্রোমিন চালনা করা হচ্ছে Br2। কার দ্রবণের মাধ্যমে? না CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণের মাধ্যমে ব্রোমিন চালনা করা হচ্ছে। এটা কি লাল বর্ণের ব্রোমিন। কি হবে না CH2 সিঙ্গেল বন্ড হয়ে যাবে CH2, এখানে একটা ব্রোমিন ঢুকবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে। কি হবে না ইথিলিন ডাইব্রোমাইড, ইথিলিন ডাইব্রোমাইড। দেখো যারা অসম্পৃক্ত যৌগ হয় তারাই দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটা কি রিঅ্যাকশন? দ্রুত বিক্রিয়া। এটা হচ্ছে কি একটা দ্রুত বিক্রিয়া। আর অসম্পৃক্ত যৌগই দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সম্পৃক্ত করে না। যেমন ইথেন যদি যোগ করতাম, ইথেন কিন্তু এই ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করবে না। তারা কি করে? প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এরকম দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে না। ঠিক একইভাবে অ্যাসিডিন কি হয়? CH ট্রিপল বন্ড CH, সেক্ষেত্রেও Br2 CCl4 দেওয়া হবে, সেখানে 2 অণু লাগবে, তখন CH বা HC বললেও হবে, ট্রিপল বন্ড CH এ সিঙ্গেল বন্ড, এখানে একটা ব্রোমিন, উপর দিয়ে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, উপর দিয়ে একটা ব্রোমিন। কারণ কার্বনের কটা হাত? 4টা হাত। এটা হয়ে গেছে। তাহলে ইথিলিন ডাইব্রোমাইড হতো, এটা হবে 1,1 ডাইব্রোমো ইথেন, 1,2 টেট্রাব্রোমো ইথেন বললেও হবে, 11,22 টেট্রাব্রোমো ইথেন, টেট্রাব্রোমো ইথেন। ওকে, সিঙ্গেল বন্ড হয়ে গেছে ইথেন। তাহলে কি হচ্ছে না, এও দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। অ্যাসিটিলিন ও দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, বিক্রিয়া অংশগ্রহণ করছে। অতএব অ্যাসিটিলিন ও অসম্পৃক্ত যৌগ, চলো দেখো 4.12 এর অথবা ABC শনাক্তকরণ করো। ABC শনাক্তকরণ করতে বলছে, এটাই শেষ কোশ্চেন আজকের মতো। 4.12 ABC শনাক্তকরণ হচ্ছে, প্রথম বলছে ইথানল CH3CH2OH দিয়ে কি করা হচ্ছে? গাঢ় H2SO4 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, গাঢ় H2SO4 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এটা কি হবে? অ্যালকোহলের নিরুদন হয়ে যাবে, মানে জলটা বাদ হয়ে যাবে, জল শোষণ হয়ে যাবে। তাহলে জল বাদ দিয়ে দিলে এখান থেকে পড়ে থাকবে কি না CH2 ডবল বন্ড CH2, এইচটাকে এপাশে লিখলেও হয়, তোমরা এখন টেনে পড়ো। CH2 ডবল বন্ড CH2, এটা কি ছিল? A। তাহলে এটা কি হলো? ইথিলিন।
তাতে এবারে কী করা হচ্ছে না Br2CCl4 এক্ষুনি করা হলো Br2CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে লাল বর্ণের ব্রোমিন চালনা করা হলো, তখন কি হবে না CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা ব্রোমিন ঝুলবে, এখানে একটা ব্রোমিন যোগ হবে, তাহলে 1,2 ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন। এরপরে কি হচ্ছে না এতে কি হচ্ছে, এতে গন্ধপুষ্পে নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হাইড্রোজেন দেওয়া হচ্ছে, তার মানে কী হচ্ছে এটা একটা অ্যাডিশন বিক্রিয়া হচ্ছে, নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর কি H2, এই হাইড্রোজেনটা যোগ হবে, এই নিকেলটা হচ্ছে কি অনুঘটক, এখানে এটা অনুঘটক হলে কি হবে তখন এখানে হাইড্রোজেন ঢুকে গেলে CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা কি ইথেন, এটা একটা দ্রুত বিক্রিয়া হচ্ছে, অসম্পৃক্ত যৌগরাই দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে অতএব এ সমান কি হচ্ছে, এ হলো CH2 ডবল বন্ড CH2 যার নাম হচ্ছে ইথিলিন বা ইথিন, বি হচ্ছে কি, বি হচ্ছে সেটা শেষেরটা তো সেপাশেরটা, হ্যাঁ বি হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন মানে CH2 সিঙ্গেল বন্ড CH2 Br 1,2 ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন, সি কি এই যে CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে ইথেন সিঙ্গেল বন্ড, এর নাম হচ্ছে ইথেন। তাহলে এ বি শনাক্তকরণ হয়ে গেল। ওকে, আজকের মতো এখানেই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখো পরের। আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশানে জানাবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু।